আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আমরা পথ্য নিয়ে আলোচনা করব যে কোন রোগে আমরা কি খাবো, কি খাবো না। এর আগে আরেকটু ধারণা দেই যে আমরা অনেক বড় বড় রোগের নাম জানি যেগুলো সত্যি সত্যি ভয়ঙ্কর, যেমন হার্ট অ্যাটাক, যেমন ব্রেন স্ট্রোক। হার্ট অ্যাটাকের ফলে দেখা যায় মাইল্ড হার্ট অ্যাটাক হলে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু যদি সিভিয়ার হয়ে যায় তখন এই পেশেন্টকে হসপিটাল পর্যন্ত নেওয়ার আগে অনেক সময় মারা যায়। তার মানে অনেক ভয়ঙ্কর রোগ। আবার যদি ব্রেন স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক হলে একটা পেশেন্ট মারা যেতে পারে, তার দেহের কিছু অংশ অকার্যকর হয়ে যেতে পারে, তার পুরো দেহ অকার্যকর হয়ে যেতে পারে। আবার এখন এই যে রোগ দুটির নাম বললাম, এই রোগ দুটি হয় কিসের কারণে? অনেকগুলো কারণের সাথে একটা বড় কারণ হচ্ছে রক্তের মধ্যে যদি এরকম চর্বির পরিমাণটা বেড়ে যায়। আমরা ব্লাডের ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে জানতে পারি যে আমার রক্তে অস্বাভাবিক চর্বি আছে কিনা। যেমন লিপিড প্রোফাইলটার মাধ্যমে সহজেই জানা যায় যে আমার কোলেস্টেরলের পরিমাণ কি, ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কি। আমরা ধারাবাহিকভাবেই আলোচনা করব যে কোন রোগে কি কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না। ডায়াবেটিস হলে কি খাবো, কি খাবো না। উচ্চ রক্তচাপ হলে কি খাবো, কি খাবো না। হ্যাঁ, অ্যালার্জি হলে কি খাবো, কি খাবো না। আপনার এইভাবে ট্রাইগ্লিসারাইড বাড়লে কি খাবো, কি খাবো না। উচ্চ কোলেস্টেরল থাকলে আমি কি খাবো, কি খাবো না। লো প্রেশার থাকলে কি খাবো, কি খাবো না। এই জাতীয় কিডনির সমস্যা থাকলে কি খাবো, কি খাবো না। আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও দেব। আজকে শুধুমাত্র আলোচনা করছি রক্তে যদি উচ্চ কোলেস্টেরল থাকে তখন আমি কি খাবার খাবো, কি খাবার খাবো না। ঠিক আছে, আগে দেখি যে কোলেস্টেরলের সোর্স কি খাবার থেকে আমার শরীরের ভিতরে কোলেস্টেরলটা চলে আসে। মাথায় রাখতে হবে সমস্ত প্রাণীজ উৎস, প্রাণীজ প্রাণীজ উপাদানগুলি হচ্ছে কোলেস্টেরলের উৎস। যেমন দুধ কি থেকে আসছে? প্রাণী থেকে আসছে দুধ। তাহলে দুধ থেকে কি? দুধের স্বর কোলেস্টেরল। ঘি কোলেস্টেরল। ঘি কি থেকে আসছে? দুধ থেকে, দুধ প্রাণী থেকে। ডিম, ডিমের মধ্যে কোলেস্টেরল আছে প্রাণী থেকে, মুরগি থেকে। আপনার গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস বা এর চর্বিগুলো সবগুলোই কোলেস্টেরল। অর্থ হচ্ছে যে প্রাণী থেকে যে তেলটা আমার শরীরে ঢোকে, তা প্রাণীর যে উপাদানটাই হোক সবগুলো কোলেস্টেরল। সহজ হিসাব। এখন আমরা কি কি খাবার বেশি বেশি পছন্দ করি, বেশি বেশি খাই, আর আমাদের রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়? আমরা দেখা যায় প্রাণীর মগজ খাই, ব্রেন খাই, এটা দিয়ে হতে পারে। মুরগির চামড়াটা আমরা খাই, অনেক সময় চর্বি খাই, কলিজা খাই। টোটাল কথা এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করবো। যদি রক্তে কারো এরকম ডক্টর বলে যে আপনার রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেছে, আমরা পারলে একদম ভেজিটেরিয়ান হয়ে যাব, নিরামিষ খাবার খাবো। নিরামিষ বলতে ভেজি মানে ভেজিটেবল, ভেজিটেবলের মধ্যে কিছু আমিষ আছে। হ্যাঁ, যেমন মাশরুমটাও আমিষ, ডাল আমিষ, 3-4টা ডাল মিলিয়ে আমরা খেতে পারি। সয়া নাগেট এটা আমিষ। তো আমরা প্রাণীজ আমিষটা বাদ দিয়ে উদ্ভিদ আমিষটা গ্রহণ করব। এটা তো সবচেয়ে বেটার। আমরা তো বুঝে ফেললাম যে কোলেস্টেরলটা কিসের মাধ্যমে হয়, কেন বাড়ে। প্রাণীজ, আমার এত খোঁজার দরকার নাই। আমি যদি প্রাণীজ কোনো উপাদান গ্রহণ করি, ওই যে তেলটা আমার মধ্যে ঢুকছে প্রাণী থেকে, যে তেলটা আসে, যে চর্বিটা আসে, যত ছোট প্রাণী হোক, যত বড় প্রাণী হোক, যদি তার ভিতরে এরকম চর্বিটা থাকে আমার শরীরের ভিতর ঢোকে। চর্বি কেন? দেখা যায় যে তার মাংসের মধ্যেও কিছু কিছু আছে। যদি আমার শরীরের মধ্যে ঢোকে তাহলে আমার কোলেস্টেরলের পরিমাণ অবশ্যই বেড়ে যাবে। যদি আমার রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে তাহলে আমার অবশ্যই এই প্রাণীজ আমিষগুলো বাদ দিতে হবে। তাহলে আমি এটা বাদ দিলাম, আমি এখন কি খাবো? আমার তো আমিষ দরকার, তাই না? সুষম পুষ্টির জন্য আমার কি দরকার? আমিষ দরকার। তখন আমি কি খাবো? তখন আমাকে উদ্ভিদ সোর্স থেকে আমিষ খুঁজতে হবে। উদ্ভিদ সোর্সের মধ্যে থেকে আমি কিভাবে আমিষটা গ্রহণ করব? না হয়তো আমার আমিষের ঘাটতি হয়ে যাবে না? তখন আমাকে হয়তো মাশরুমটা গ্রহণ করতে পারি। সবগুলো যে ডাল আছে, অনেকগুলো ডাল মিলিয়ে 3-4 পদের আমি খেতে পারি। হ্যাঁ, ডালকে তো গরিবের মাংস বলা হয়। কেন বলা হয়? কারণ ডালের মধ্যে পর্যাপ্ত আমিষ আছে। মাংসের মধ্যে যেমন আছে ছোলা বুট, আমিষ আছে। আর আমি সয়া নাগেট খেতে পারি। বাজারে বিভিন্ন কোম্পানির সয়া নাগেট আছে, সয়াবিন। আমি পার্সোনালি সয়া নাগেট খাই। ব্র্যান্ডের নাম বলে দিচ্ছি, আপনারা মনে করবেন না যে আমি বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি। সজীবের সয়া নাগেটটা আমার কাছে ভালো লাগে আর কি, পরিষ্কার থাকে। বাকি আপনারা যে কোনো সয়া নাগেট খেতে পারবেন। এটা হচ্ছে পর্যাপ্ত আমিষ, প্রায় মাংসের চেয়ে 2.5 গুণ বেশি এখানে ইটা থাকে, উপাদানগুলো থাকে। মানে আমিষের যে প্রোটিনটা থাকে। তো আমরা জেনে গেলাম যদি কারো রক্তে এরকম থাকে, আমরা এই নিয়মগুলো সিম্পলি, এই নিয়মগুলো যদি মেনে চলি, এই খাবারগুলো যদি মেনে চলি,
তাহলে আমরা কন্ট্রোলে থাকতে পারবো। সাথে ডক্টর যে পরামর্শ দেয়, যে মেডিসিন দেয়, যদি এক্সারসাইজ দেয়, আমরা মেনে চলবো। অনেক ধন্যবাদ আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে থাকবেন। সামনে আমরা এরকম পথ্য নিয়ে আরো অনেক ভিডিও আপনাদের দেব, যাতে আমরা নিজের বাসায় বসে খাবারের দ্বারা নিজে ভালো থাকতে পারি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, সাবস্ক্রাইব করে ফেলুন। তথ্যগুলো শেয়ার করুন আপনাদের ফেসবুক, টুইটার অথবা আপনাদের যে সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন, সোশ্যাল মিডিয়ায়। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।